আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমরা কোষ ও কোষের গঠন অধ্যায় পড়ছিলাম। সে অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমার চ্যানেলে কিন্তু কোষ ও কোষের গঠন অর্থাৎ সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার এই চ্যাপ্টারের উপর কিন্তু একটা প্লেলিস্ট আছে যেখানে বিস্তারিতভাবে প্রতিটি টপিক পড়ানো আছে। তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক আউট করবা। আর ডিএনএ রেপ্লিকেশনের ক্লাস যারা করনি এই ক্লাসের পরেও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমরা পড়বো হচ্ছে ট্রান্সক্রিপশন। তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সম্পর্কেও আমি ডিটেলস আলোচনা করেছি সেন্ট্রাল ডগমা নামে একটা ক্লাসে, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। তোমরা কিন্তু আমার চ্যানেলে যে কোনো টপিকের ক্লাসই পেয়ে যাবা। এবং এটা কিভাবে খুঁজবা, তোমরা যে টপিকটা পড়তে চাও সেই টপিকটা লিখে পাশে আমার নাম রাহাতুল ইশাক, হ্যাঁ, রাহাতুল ইশাক, RAHATULISHAKH, সেন্ট্রাল ডগমা পড়তে চাও লিখো সেন্ট্রাল ডগমা রাহাতুল ইশাক, চলে আসবে। অর্থাৎ বায়োলজির প্রায় অর্ধেক টপিকের ক্লাসে আমি অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছি। তোমরা টপিকের নাম লিখে আমার নাম বা শুধু রাহাতুল লিখলেও চলে আসতে পারে, চলে আসবে কিন্তু, হ্যাঁ। এইভাবে তোমরা ক্লাসগুলো কিন্তু করে ফেলতে পারো যাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, আমার ক্লাসগুলো ভালো লাগে তাদের। আচ্ছা, এখন আজকে আমরা পড়বো ট্রান্সক্রিপশন। গতদিন আমরা গতদিন আমরা পড়েছি রেপ্লিকেশন, আজকে ট্রান্সক্রিপশন। তো শুরুতে এই ক্লাসটাও কিন্তু একটু লম্বা হবে এবং বইয়ে যা যা আছে আমি সব ডিটেলসে পড়াতে চাই, তাই লম্বাই হওয়া উচিত। শুরুতে আমি ডিএনএ রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের মধ্যে একটু ডিফারেন্স বলি। দেখো, এই হচ্ছে একটা ডিএনএ, মনে করো দ্বিসূত্রক ডিএনএ। এবার তুমি চাচ্ছ এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করবা। দেখো, এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করবা। এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশনে কি হয় ভাইয়া, রেপ্লিকেশনে সম্পূর্ণ ডিএনএটাই রেপ্লিকেটেড হবে, সম্পূর্ণ ডিএনএটাই রেপ্লিকেটেড হবে, কিছু পোর্শন বাদে। সেই পোর্শনগুলোকে আমরা টেলোমিয়ার বলতে পারি। টেলোমিয়ার, টেইল মানে হচ্ছে প্রান্ত, মিয়ার বা মেরোস মানে হচ্ছে অংশ। তো ডিএনএ এর একেবারে প্রান্তবর্তী কিছু অংশের কিছু অংশ বাদে, একেবারে প্রান্তবর্তী কিছু অংশের কিছু অংশ বাদে বাকি পুরো ডিএনএটাই রেপ্লিকেটেড হবে। অর্থাৎ আমরা বলতে পারি একটা ডিএনএ লেন্থের বলা যায় 99% কি হবে ভাইয়া, রেপ্লিকেটেড হবে। একেবারে 100% হবে না, বাট 99% রেপ্লিকেটেড হবে। কোন অঞ্চলটা রেপ্লিকেট হয় না, সাম পোর্শন অফ টেলোমিয়ার, অর্থাৎ টেলোমিয়ারটা আস্তে শর্টেনিং হয় আর কি। এটা আমরা আলোচনা করছি হয়তো, টেলোমিয়ার শর্টেনিং হওয়ার সাথে আমাদের এইজিং প্রসেস অর্থাৎ বয়স্ক হয়ে যাওয়ার একটা সম্পর্ক আছে টেলোমিয়ার। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে রেপ্লিকেশন। এখন এর সাথে ট্রান্সক্রিপশনের একটা বেসিক পার্থক্য হচ্ছে পুরো ডিএনএটা কিন্তু ট্রান্সক্রাইব হয় না। ডিএনএ এর কিছু স্পেসিফিক পোর্শন, মনে করো এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, এরা ট্রান্সক্রাইব হবে। মনে করো এখান থেকে ট্রান্সক্রাইব হয়ে একটা আরএনএ তৈরি হবে, এখান থেকে আরেকটা আরএনএ তৈরি হবে, এখান থেকে আরেকটা আরএনএ তৈরি হবে। ডিএনএ এর কিছু চুজেন পোর্শন, স্পেসিফিক কিছু পার্ট থেকে, দেখো এটা কিন্তু ডিএনএ ছিল, মাদার ডিএনএ বা মাতৃ ডিএনএ। এই ডিএনএ এর শুধু স্পেশাল কিছু পার্ট থেকে আরএনএ, এগুলো হচ্ছে আরএনএ তৈরি হয়েছে। তো এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং আমি কিন্তু তোমাদের বললাম যে দেখো ডিএনএ এর অনেক এলাকা, দেখো এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এরা কিন্তু ট্রান্সক্রাইব হয় নাই, বাট এগুলো অংশ ট্রান্সক্রাইব হয়েছে লাল কালি দিয়ে, যেগুলোকে আমি চিহ্নিত করছি। তো ডিএনএ এর যেসব অংশ থেকে আরএনএ তৈরি হয় তাদের কি বলা হয়, জিন। আমি তোমাদের আগেও বলছি জিন, জিনের ডেফিনেশন কি আজকে শিখতে পারলা। হ্যাঁ, জিন হচ্ছে কি, ডিএনএ এর যেসব খন্ড থেকে আরএনএ তৈরি হবে তাদের জিন বলা হয়। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ডকে, মানে আমরা জানি
একটা ডিএনএ তে দুইটা সুতা থাকে, এই দুইটার মধ্যে দুইটা সুতাকে ইউজ করতে হয় রেপ্লিকেশনের সময়। তবে ট্রান্সক্রিপশনের সময় দুইটার মধ্যে একটা সুতা ইউজ হবে, আরেকটা আনইউজড অবস্থায় থাকবে। সেটাকে বলা হয় মানে এটা ঘটে ট্রান্সক্রিপশনের সময়। তো ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি, মনে করো একটা ডিএনএ তে দুইটা সুতা আছে, একটা হচ্ছে লাল সুতা একটা নীল সুতা, মনে করো, জাস্ট সাপোজ করো একটা লাল সুতা একটা নীল সুতা। তো কোথাও লাল সুতা ইউজ করব, কোথাও নীল সুতা ইউজ করব। মনে করো এইখানে দেখো দুইটা সুতা আছে না, এখানেও একটা লাল একটা নীল। এই এলাকায় মনে করো লাল সুতা থেকে আরএনএ তৈরি হবে, আবার অন্য এলাকায় নীল থেকে আরএনএ তৈরি হবে। এই এলাকায় মনে করো আবার লাল থেকে আরএনএ তৈরি হবে। যে এলাকায় লাল অংশ থেকে আরএনএ তৈরি হয়েছে, নীল অংশ সেখানে আরএনএ তৈরি করবে না। আবার যে এলাকায় নীল অংশ থেকে আরএনএ তৈরি হয়েছে, সেখানে লাল অংশ আরএনএ তৈরি করবে না। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে দুইটা বেসিক ডিফারেন্স। এখন এই যে 2 নম্বর যে ডিফারেন্সটা বললাম, একটা সুতা দুইটা সুতার ডিফারেন্স, এইটাতে একটু এনলাইটেন আমি করব, বিকজ এখান থেকে কিছু পরীক্ষা আসার মতো কোশ্চেন আছে। তাহলে দেখো, মনে করো একটা ডিএনএ থ্রি প্রাইম থেকে 5 প্রাইম একটা ডিএনএ, হ্যাঁ, একটা সুতা। আরেকটা সুতা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এই পোর্শনটা মনে করো একটা জিন। জিন মানে কি? এই পোর্শনটার ক্যাপাসিটি আছে আরএনএ তৈরি করার। যেসব অংশ আরএনএ তৈরি করতে পারে তাদেরকে আমরা জিন বলে ডাকি। তাহলে এটা হচ্ছে একটা জিন। এখন মনে করো এই অংশটুকুর উপরের স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হবে। মানে ব্যাপারটা কিরকম দেখো, মনে করো উপরের অংশটা ছিল এরকম, এ টি জি সি সি জি টি এ। আর নিচের অংশটা তাহলে কেমন হবে আমরা সবাই জানি। এর অপোজিটে বলো টি, টি এর অপোজিটে এ, জি এর অপোজিটে সি, সি এর অপোজিটে জি, সি এর অপোজিটে জি, জি এর অপোজিটে সি, টি এর অপোজিটে এ, এর অপোজিটে টি। এই যে দুটো সূত্র। এখন মনে করো এই পোর্শনে এই জিনটায় দুইটা সুতা আছে, বাট আমি জাস্ট একটা সুতা ইউজ করতে পারবো, অন্যটা কিন্তু ইউজ করতে পারবো না। এটা আমার চয়েস, বা সেলের ভিতরে বিভিন্ন রকম ফাংশনের মাধ্যমে চয়েসটা করা হয়। তো মনে করো উপরের সুতা থেকে আরএনএ তৈরি হবে। কোন সুতা থেকে ভাই আরএনএ তৈরি হবে? উপরের সুতা থেকে। তো উপরের সুতা থেকে যে আরএনএটা তৈরি হবে, সেই আরএনএটা কেমন হবে বলো ভাইয়া? এর অপোজিটে থাকবে ইউ, যেহেতু আরএনএ, টি এর অপোজিটে এ, জি এর অপোজিটে সি, সি এর অপোজিটে জি, জি সি এ ইউ। এই যে সবুজ কালিতে যেটা দেখালাম, এটা হচ্ছে আর এন এ। এটা হচ্ছে কি ভাইয়া? আর এন এ। তাহলে দেখো, যেই সূত্রক থেকে আর এন এ তৈরি হয়েছে, উপরেরটা থেকে কিন্তু ভাইয়া, নিচেরটা থেকে হয়নি। উপরের সূত্রক থেকে আর এন এ তৈরি হয়েছে। যেই সূত্রক থেকে আর এন এ তৈরি হয়েছে সেই সূত্রকে আমরা বলি টেমপ্লেট। কি বলি? টেমপ্লেট। টেমপ্লেট মানে ছাঁচ। ছাঁচ মানে আমরা বুঝি তো, পিঠা তৈরির ছাঁচ দেখেছ না? ছাঁচ যেমন থাকে পিঠা হয় তার ঠিক অপোজিট। মনে করো একটা ছাঁচ হচ্ছে এরকম, দেখো একটা ছাঁচ মনে করো এরকম, এরকম অবতল একটা ছাঁচ। তাহলে অবতল ছাঁচ থেকে যে পিঠাটা হবে সেই পিঠাটা হবে কি? উত্তল। তোমরা তেল পিঠা তৈরি করে না ছাঁচের মধ্যে, তাহলে ছাঁচ যেমন হবে পিঠা হবে ঠিক তার অপোজিট শেপের হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে টেমপ্লেট। এবং দেখো টেমপ্লেটের ডিএনএ এর যে সূত্রকটা টেমপ্লেট হিসেবে কাজ করছে, আরএনএ ঠিক তার অপোজিট রকমের হয়েছে। দেখছো? এর অপোজিটে টি, টি এর অপোজিটে ইউ, সরি এর অপোজিটে ইউ, টি এর অপোজিটে এ, জি এর অপোজিটে সি, সি
সি এর অপোজিটে জি, এইভাবে উল্টা সিকোয়েন্সে তৈরি হয়েছে। তাই দেখো, যেই সূত্রকটাকে আমরা ইউজ করব সেটাকে বলা হয় টেমপ্লেট, অথবা এটাকে বলা হয় এন্টিসেন্স, এন্টিসেন্স, অথবা এটাকে বলা হয় নন কোডিং, নন কোডিং। এটা মাথায় রাখবা কিন্তু। ওকে এন্টিসেন্স বলা হয় বিকজ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আর এনে যেটা তৈরি হয়েছে, আর এনেটা কিন্তু দেখতে টেমপ্লেটের মতো না, আর এনে দেখতে অন্য যে সুতাটা ছিল সেই সুতার মতো। দেখো, দেখো এই সুতা যেভাবে, দেখো এ এ সি সি জি 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 সি সি এ এ, টি আর ইউ তো অল্টারনেট হবে আমরা জানি। ডিএনএ তে যেখানে এ থাকে, সরি, ডিএনএ তে টি থাকলে আর এন তে সে জায়গায় ইউ থাকবে, ইউরাসিল থাকবে। দেখো, যদিও আর এনেটা তৈরি হয়েছে উপরের সূত্রক থেকে, বাট ও কিন্তু দেখতে নিচের সূত্রকের মতো হয়, তাই না? এই এলাকা নিচের সূত্রকের মতো হবে, তাই নিচের সূত্রকটাকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, অথবা সেন্স স্ট্র্যান্ড, অথবা কোডিং স্ট্র্যান্ড। বুঝতে পারছো? মাথায় রাখবা কিন্তু। ট্রান্সক্রিপশনের সময় যেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হয় ওটাকে এন্টিসেন্স বলে অথবা নন কোডিং বলে, আর যেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হয় না সেটাকেই বলা হয় সেন্স বা কোডিং। কারণ কি? কারণ যে আরএনএটা সৃষ্টি হবে সেটা দেখতে অপোজিট, মানে উল্টা দিকে, যাকে সে ইউজ করে নাই তার মতো হবে দেখতে, এই জন্য নামটা কিন্তু এইভাবে আসছে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বেসিক প্রসেস। এবার আমরা প্রসেসের ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার আগে একটু বইয়ের মধ্যে তোমরা দেখতে পারো আবুল হাসান স্যারের বইয়ের যে কি কি দরকার, ডিএনএ সার্চ দরকার, অমুক তমুক, ওগুলো জাস্ট রিডিং করবো। ওখানে আসলে একটু পয়েন্ট করে লেখা আছে 5টা জিনিস, একটু পড়বা, ওইখানে এক্সপ্লেন করার মতো কিছু নাই। আমি সামনে চলে যাচ্ছি ট্রান্সক্রিপশনের ডিটেইলস প্রসেস চলে যাচ্ছি। তো ট্রান্সক্রিপশনকে আমাদের বইয়ে 3 ভাগে ভাগ করে বলছে, একটা হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। দেখো, আমাদের ট্রান্সক্রিপশন করব 3টা স্টেপে হবে। একটা হচ্ছে ইনিশিয়েশন, মানে সৃষ্টি হওয়া, শুরু হওয়া। তারপর হচ্ছে ইলংগেশন, মানে কাজটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। আর টার্মিনেশন, টার্মিনেশন মানে হচ্ছে কাজটাকে শেষ করে দেওয়া। এই 3 ধাপে কিন্তু একটা আর এন এ তৈরি হবে, বা আমরা ওটাকে আরো প্রেসাইসলি বলতে পারি প্রি এম আর এন এ তৈরি হবে। আচ্ছা, এখানে একটা কথা একটু আমি বলে রাখতে চাই, অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, এবং সেটা যাতে আর না থাকে। আমাদেরকে ফার্স্ট ইয়ারে জিজ্ঞেস করছিল ম্যাডাম বায়োকেমিস্ট্রি ক্লাসে যে ট্রান্সক্রিপশন কাকে বলে, ট্রান্সক্রিপশন কাকে বলে, ঠিক আছে, জিজ্ঞেস করছিল। তো আমরা ব্যাচে 30 জন ছিল, সবাই অ্যান্সার দিল একজন বাদে, যে ডিএনএ থেকে এম আরএনএ তৈরি হওয়াকে, ডিএনএ থেকে এম আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে, সবাই বলল। বাট একজন বলল যে না ম্যাডাম, ম্যাডাম কিন্তু সংজ্ঞা নিয়ে, সন্তুর ম্যাডাম খুবই পারফেকশনিস্ট ছিলেন, জ্ঞান তাপস একজন ম্যাডাম, এবং ম্যাডাম আর কি আমার পুরো পরিচিত ছিলেন সামহাউ, আমার আব্বুর অফিসিয়াল ভাবে আর কি আমরা অনেক আগে থেকেই আর কি পরিচিত ছিলাম আর কি, ঢাকা মেডিকেলে ম্যাডাম আমার পরিচিত আগে থেকে, অনেক আগে থেকে আমাকে চিনে, ডিএমসি তে ভর্তি হওয়ার অনেক আগে থেকে চিনে। তো আমি বললাম যে না ম্যাডাম, আমি ছিলাম সেজন যে ডিএনএ থেকে এমআরএনএ না, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে। হ্যাঁ, এই ডেফিনেশনটা কিন্তু ভুল, বিকজ ডিএনএ থেকে শুধু এম আরএনএ না, যে কোনো আরএনএ, সেটা এম আরএনএ, টি আরএনএ, আর আরএনএ, যে কোনো আরএনএ তৈরি হইতে পারে, শুধুমাত্র জিআরএনএ বাদে। জিআরএনএ আবার কিন্তু ডিএনএ থেকে তৈরি হয় না। জিআরএনএ বাদে অন্য সকল আরএনএ কিন্তু ডিএনএ থেকে তৈরি হয়, এবং ডিএনএ থেকে যে কোনো আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলা হবে। ডিএনএ থেকে যে কোনো আরএনএ তৈরি হইলো, মনে করো এম হইলেও ট্রান্সক্রিপশন,
টি হইলেও ট্রান্সক্রিপশন, আর হইলেও ট্রান্সক্রিপশন বলা হবে, ঠিক আছে? যে কোনো রকমের আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলা হবে। তবে আমরা বর্তমানে ফোকাস করতেছি এমআরএনএ তে, তাই এমআরএনএ বললাম। হ্যাঁ, তাহলে দেখো এই তিনটা প্রসেসের মাধ্যমে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। এই তিনটা স্টেপসে আমি গরিবী হালে তোমাদের ক্লাস নিচ্ছি, কোনোভাবে এগুলো তোমরা কি বলে ওভারলুক করবা যে ভাইয়া এত গরিব কেন। আচ্ছা, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে এই তিনটা ধাপে, ঠিক আছে? পরবর্তীতে আবার ভাইয়া এই প্রি এমআরএনএ থেকে ফাইনাল এমআরএনএ তৈরি হবে। এখানেও কিন্তু তিনটা ধাপ আছে, ওই তিন ধাপে আমি পরে আসতেছি, আগে উপরের গুলা দেখাই। ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনটা কিভাবে হবে। তাহলে দেখো এই যে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, এটা কিভাবে হবে আমাদের ডিএনএ থেকে পিএমআরএনএ তৈরি হবে এটা। এবং কিভাবে হবে দেখো, একটা ডিএনএ এর দুইটা সুতা আছে, তবে আমরা জানি দুইটার মধ্যে যে কোনো একটা সুতা ইউজ করতে হবে, অন্যটা করা যাবে না। তাহলে মনে করো একটা স্পেসিফিক অংশে এরকম দুইটা সুতা আছে ডিএনএ এর, তার মধ্যে আমি এইটাকে ইউজ করলাম, এটাকে ইউজ করলাম না। ওকে, তো এটা আমি আগে যেহেতু বুঝাই আসছি, এটা নিয়ে আর পেঁচাল বাড়তেছি না বেশি। তো দেখো থ্রি প্রাইম, ফাইভ প্রাইম। এখন একটা ডিএনএ তো অনেক লম্বা, আমি হুট করে এক জায়গা থেকে কি শুরু করে দিব? আমি কি হুট করে এক জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। এই যে শুরু যে করবো আমি, ইনিশিয়েশন বা সূচনা বলছে বইয়ে, সূচনা যে আমি করব হুট করে এক জায়গা থেকে করে দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না। তাহলে ভাইয়া কোন জায়গা থেকে করব? আমি যে জায়গা থেকে করব সেই জায়গাকে বলা হয় টাটা বক্স। টাটা, টাটা বক্স কি বলা হয় ভাইয়া? টাটা বক্স। ওই যে টাটা স্কাই বক্স ছিল না, D2H, এখন তো এগুলো, এখন তো অনলাইনে টিভি দেখি সবাই। টাটা বক্স, টাটা বক্সই কেন? মানে টাটা বক্স বলতে বুঝায় ডিএনএ যে এলাকায় টি এ এরকম থাকবে, টাটা টাটা থাকবে, সে এলাকা থেকে রেপ্লিকেশন শুরু, সরি ট্রান্সক্রিপশন শুরু হবে, অন্য জায়গা থেকে হবে না। কেন ভাইয়া এটা? বিকজ আমরা জানি টাটা যদি থাকে, টাটার অপোজিটে কি থাকবে? আট আট। এবং এখানে কিন্তু বন্ড হবে হাইড্রোজেন বন্ড দুইটা করে, তাই না ভাইয়া? দুইটা। খেয়াল করে দেখো, যদি এখানে জিসি থাকতো তাহলে কি হইতো? জিসি থাকলে কি হইতো? আমরা জানি গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ড থেকে তিনটা করে। তাহলে তুমি আমাকে বুদ্ধি করে বলো, এই এলাকায় বন্ড ভাঙা সহজ নাকি এই এলাকায় বন্ড ভাঙা সহজ? অ্যান্সার হচ্ছে অবশ্যই এইটা, যেখানে টাটা আছে। তো টাটা যেখানে আছে সেখানে সহজে বন্ড ভাঙা যাবে, এবং বন্ড ভাঙলে কি হচ্ছে? বন্ড ভাঙলে সেখান থেকে আমরা ট্রান্সক্রিপশন করতে পারতেছি। এই জায়গায় সহজে বন্ড ভাঙা যাবে না, তাই এই এলাকাটা থেকে ট্রান্সক্রিপশন শুরু করা যাবে না। তাহলে দেখো, ট্রান্সক্রিপশন শুরু করার জন্য আমরা টাটা বক্স খুঁজবো, যে জায়গায় টাটা বক্স পাওয়া যাবে সে জায়গায় ট্রান্সক্রিপশন শুরু হবে। টাটা বক্স, বুঝতে পারছো কেন টাটা বক্সের দরকার হয়? হ্যাঁ, এগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, যে ট্রান্সক্রিপশনে টাটা বক্সের কাজ কি? টাটা স্কাই বক্স দেখে এখানে টিভি দেখে, দিয়ে টাটা স্কাই দিয়ে এখানে যে স্টার জলসা, জি সিনেমা, কালার্স, ইটিভি, এখন তো ইটিভির নাম কালার্স করছে, তারপরে আরো কি কি জানি ছিল ভুলে গেছি। হ্যাঁ, টাটা বক্স, টাটা বক্স বা টাটাট বক্স আছে, অথবা হ্যাঁ এটা থাকে সুকেন্দ্রিক কোষে, আর প্রাককেন্দ্রে থাকে হচ্ছে টাটাট বক্স। টাটাট বক্স অর্থাৎ ইউক্যারিওটিক সেলে বা আমাদের উদ্ভিদ এবং প্রাণীর সেলে এগুলো পাওয়া যাবে, বা ব্যাকটেরিয়ার সেলে টাটাট বক্স পাওয়া যাবে। হ্যাঁ, টাটা বক্স অথবা টাটাট বক্স একই কথা, দুইজনেই কিন্তু ভেঙে ফেলা অনেক সহজ। ওই জায়গায় আমরা প্যাচ খুলে ফেলবো, ডিএনএ এর প্যাচটা টাটা পাইলে খুলে ফেলবো। তারপরে এখানে তো তোমার ডিএনএ তে যা থাকার তা থাকবে, জি সি, সি এ, জি সি সি, যা খুশি থাকবে, টি এ সি, এরকম থাকবে না, অনেক কিছু থাকবে।
বুঝতে পারছি কিনা, এরকম অনেক কিছু থাকবে এবং এটা যেভাবে খুশি সেভাবে থাকতে পারবে। এখানে কোনো প্যাটার্ন নাই যে 3টা জি এর পরে একটা এ থাকতে হবে, কোনো প্যাটার্ন নাই। যেভাবে খুশি তুমি যদি এক নাগারে 100টা জি দাও, কারো কোনো আপত্তি নাই। যেভাবে খুশি সেভাবেই দেওয়া যাবে, একেবারে স্বাধীন। এবং এইভাবে সিকোয়েন্সটা একেবারে স্বাধীনভাবে থাকতে পারে জন্যই আজকে এত প্রাণী বৈচিত্র্য, জীব বৈচিত্র্য দেখা গেছে পৃথিবীতে। যার যেভাবে খুশি সে সেভাবে ডেভেলপ করছে। আচ্ছা, আচ্ছা, এখন দেখো এখানে কি হবে, খেয়াল করো। যে জায়গায় টাটা বক্স আছে সেখান থেকে সূচনা হবে। কিসের সূচনা হবে? আরএনএ সৃষ্টির সূচনা হবে। এখানে প্যাচ খুলবে, প্যাচ খোলার পর, প্যাচটা খুলে গেল কিন্তু এই জায়গায় প্যাচটা জাস্ট খুলবে। প্যাচ খোলার পর পরের এলাকা থেকেই কি হবে ভাইয়া? পরের এলাকা থেকেই আমার ইলংগেশন হবে। ইনিশিয়েশনের পর ইলংগেশন হবে, অর্থাৎ এখানে থাকবে এইভাবে। জি এর উল্টা দিকে কি থাকবে ভাইয়া? সি, সি এর অপোজিটে জি, জি এর অপোজিটে ইউ। দেখো ইউ হয়েছে কিন্তু এখানে, বিকজ আর এন তে থাইমিন থাকে না, ইউরাসিল থাকে। সি, জি, জি, এ, ইউ, জি, এইভাবে তৈরি হবে। এবং এটা কি তৈরি হচ্ছে বলো দেখি? ডিএনএ তৈরি হচ্ছে না আরএনএ তৈরি হচ্ছে? বলতো। অবভিয়াসলি আরএনএ তৈরি হচ্ছে। কেমনে বুঝলাম ভাইয়া? ইউরাসিল দেখলে, ইউরাসিল আছে মানে ওটা আরএনএ, আর থাইমিন থাকলে ওটা জিএনএ। তাহলে এখানে ভাই কি তৈরি হচ্ছে? আরএনএ তৈরি হচ্ছে। এবং দেখো আমরা সবাই জানি যেদিকে ডিএনএ এর 3 প্রান্ত সেদিকে আরএনএ থাকবে 5 প্রান্ত, আর যেদিকে ডিএনএ এর 5 প্রান্ত সেদিকে আরএনএ থাকবে 3 প্রান্ত। বুঝতে পারছি কিনা? এবং আমরা কিন্তু আরেকটা বেসিক কথা শিখছি যে ডিএনএ আরএনএ অলওয়েজ 3 প্রান্তের দিকে লম্বা হয়। দেখছো এখানেও কাজে লাগতেছে। 3 প্রান্তের দিকে অলওয়েজ লম্বা হয়, 5 প্রান্তের দিকে হবে না। কোন দিকে হবে? 3 প্রান্তের দিকে লম্বা হবে। অলওয়েজ 3 প্রান্তের দিকে লম্বা হবে, কখনো 5 প্রান্তের দিকে লম্বা হবে না। দেখছো 3-এর দিকে লম্বা হচ্ছে। তাহলে এই যে এটা ছিল হচ্ছে ইনিশিয়েশন, এতটুকু। এটা হচ্ছে ইলংগেশন, লম্বা করা হচ্ছে। হ্যাঁ, ইলংগেশন হয়ে গেল। এবার আমরা দেখব টার্মিনেশন। টার্মিনেশনে একটা প্যাটার্ন দেখা যায়। কিরকম প্যাটার্ন? যে এলাকায় মানে আমি কি আজীবন পাইছি একটা ডিএনএ আর আরএনএ তৈরি করে লম্বা করতেই থাকবো, করতে থাকবো, করতে থাকবো? না, করতে থাকবো না। একটা পর্যায়ে গিয়ে আমি থেমে যাব। কখন আমি থেমে যাব? যখন দেখবো আমি আ আছে আ। বাংলা সিনেমায় দেখো নাই? সিনেমার শেষ দিকে কি হয়? নায়ককে বাঁচাইতে নায়কের বন্ধু চলে আসে, নায়ককে গুলি করছে ভিলেন, নায়কের বন্ধু এসে নায়কের সামনে দাঁড়ায় যায়, ওর গায়ে গুলি লাগে, করে মরে পড়ে যায়, বুঝো নাই? বুক ঝাঁঝরা হয়ে পড়ে যায়। হ্যাঁ, তুই মরিস নি, তুই মরলে সিনেমা, তুই মরলে সইকে বিয়ে করবে কিরা, এরকম বলে নায়কের বন্ধু চলে আসে সামনে, নায়কের বন্ধুর গায়ে গুলি লাগে, ও করে পড়ে যায়। তো শেষ পর্যায়ে গিয়ে করে চিল্লায় উঠে ও। একই রকম, একই রকম এই যে ডিএনএ যখন করে চিল্লায় উঠে তখন ট্রান্সক্রিপশন শেষ হয়ে যায়। যে বাংলা সিনেমায় নায়কের বন্ধু যখন করে ঝাঁঝরা হয়ে যায় তখন বাংলা সিনেমা শেষ। একই রকম ডিএনএ রেপ্লিকেশন, সরি, ট্রান্সক্রিপশনে ডিএনএ যখন করে চিল্লায় উঠে বুঝতে হবে এখানে ট্রান্সক্রিপশন শেষ। ওকে, দেখো যে জায়গায় অনেকগুলো ইউরাসিল থাকবে, অ্যাডেনিন থাকবে ডিএনএ, সে অ্যাডেনিনের অপোজিটে অনেকগুলা ইউরাসিল যোগ হবে এবং এই যোগ হওয়া যখন শেষ হয়ে যাবে তখন টার্মিনেশন। এটা কি টার্মিনেশন বলা হয়। এরকম অনেকগুলো ইউরাসিল যোগ করার মাধ্যমে আমার আরএনএটা টার্মিনেট করবে। বুঝতে পারছি? তাহলে দেখো ট্রান্সক্রিপশন হয় 3টা স্টেপসে। একটা হচ্ছে ইনিশিয়েশন, ইনিশিয়েশনের জন্য দরকার টাটা বক্স, সুকেন্দ্রিক কোষে টাটা বক্স। আর প্রাকেন্দ্রিক কোষে কি ডিশ টিভি লাগে নাকি, নাকি ভিডিওকন, নাকি এয়ারটেল,
অনেকগুলো ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো খুব চলতো। ইয়াতে সুকেন্দ্রিক কোষে লাগবে টাটা বক্স, আর প্রাককেন্দ্রিক কোষে লাগবে টাটা আট বক্স। ঠিক আছে, তারপর ইলংগেশন হবে যেভাবে হওয়ার কথা হবে, আর শেষে গিয়ে হবে টার্মিনেশন। এখন আমরা যেমন ডিএনএ রেপ্লিকেশন অনেকগুলো এনজাইম শিখছি, এখানে সেই প্যারাটা কম। এখানে জাস্ট একটা এনজাইমের নামই জানতে হবে, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এই কাজগুলো দেখো। আরএনএ পলিমার তৈরি হয়েছে না, পলিমার মানে কি একই রকম জিনিস, যদি এটাকে আসলে কেমিস্ট্রি সেন্স থেকে পলিমার না বলে ম্যাক্রোমার বলা উচিত। হাউএভার আমি ওইসব বিতর্কে এখন যাব না, বায়োলজিস্টরা পলিমারই বলে। তো এই যে আরএনএ পলিমার যেটা তৈরি করছে তাকে বলা হয় আরএনএ পলিমারেজ এনজাইম। এই এনজাইমটা কাজ করে ইলংগেশন, ইলংগেশন ফেজে, ইলংগেশন ফেজে কাজ করে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি নাকি বুঝি নাই? এখানে আরেকটা কথা বইয়ের মধ্যে দেখলাম, এই তোমরা আমাকে দেখতেছো না মনে হয়, এখন আমি আসি, আমি চলে যাই নাই, আমি বইয়ের মধ্যে দেখতেছি। বইয়ের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা লেখা আছে যে আচ্ছা একই জায়গা থেকে অনেকগুলো তৈরি হতে পারে আর কি, এটাই বলছে। মানে হচ্ছে ব্যাপারটা কি ভাই দেখো, মনে করো প্রোমোটার, প্রোমোটার এটা তো প্রোমোটার বলা হয় যেখান থেকে শুরু হয়েছে, এটাকে প্রোমোটার রিজিয়ন বলে, এটাকে বলা হয় প্রোমোটার। তো মনে করো প্রমোট হয়েছে মানে শুরু হয়েছে, এই জায়গায় ইনিশিয়েশন হয়েছে, হওয়ার পর এখানে ভাই কয়টা এমআরএনএ তৈরি হয়েছে বলতো? একটা এমআরএনএ তৈরি হয়েছে, তাই না? কয়টা এমআরএনএ তৈরি হয়েছে? একটা। একটা আরএনএ পলিমারেজ এসে একটা এমআরএনএ তৈরি করছে। বাট এমনও হতে পারে যে না, এলাকায় 10টা আরএনএ পলিমারেজ আসলো, এসে 10টা আরএনএ তৈরি করে ফেললো, এটাও হইতে পারে। মানে একই ডিএনএ থেকে, একই ডিএনএ থেকে, এই ডিএনএ থেকেই 10 বার এমআরএনএ তৈরি করা যেতে পারে, এটাই বইয়ে থার্ড ব্র্যাকেটে বলা আছে আর কি, সিম্পল একটা ব্যাপার। একই জায়গা থেকে 10 বার আরএনএ পলিমারেজ আসবে এবং 10 বার আরএনএ তৈরি করতে পারে, এটা থার্ড ব্র্যাকেটের ভিতর লেখা আছে। এটা হতে পারে, সিম্পল জিনিস, এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নেই। এবার আমরা ভাইয়া এইখানে যে আরএনএটা পেয়েছি, আমরা এইখানে যে আরএনএটা পেয়েছি, এই আরএনএটা কিন্তু ফাইনাল আরএনএ না, এটাকে আমরা আরো মডিফাই করব। তাহলে আসো এবার মডিফিকেশনটা দেখি। মডিফিকেশন, মডিফিকেশন মানে কি সবকিছু নরেন্দ্র মোদির মতো করে ফেলা? জানি না। মোডি মডিফিকেশন, তাহলে দেখো এখানে কি হয়েছে, এই যে পিএমআরএনএটা হয়েছে এটাকে আমরা মডিফাই করে এমআরএনএ তে কনভার্ট করব। হ্যাঁ, পিএমআরএনএ কে আমরা এবার ফাইনাল আরএনএ তে বা ফাইনাল এমআরএনএ তে কনভার্ট করব। এখানে 3টা স্টেপস আছে, একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে 3' অ্যাডেনিন, অ্যাডেনিন টেইলিং। একটা হচ্ছে 5' গুয়ানিন ট্যাপিং। আরেকটা হচ্ছে স্প্লাইসিং। এই 3টে স্টেপসের পর এটা ফাইনাল এমআরএনএ হবে। এখন এই জায়গাটা তোমরা ঠিকঠাক মতো বুঝো না, আমি দেখছি যে এই জায়গায় পোলাপানের সমস্যা আছে, এই 3টায়। তো আসে না পরীক্ষায়, এইসব কথা আমি জানি না, ঠিক আছে? বইয়ে আছে তো আমাকে পড়াইতে হবে, আমি যখন পড়াবো বইয়ে থাকলে পড়তে হবে। তা দেখো আমি মনে করো একটা প্রি এমআরএনএ পাইছি, সাপোজ এটা হচ্ছে একটা প্রি এমআরএনএ। হ্যাঁ, এই প্রি এমআরএনএ এর এটা হচ্ছে 3', এটা হচ্ছে 5', ধরো এটা হচ্ছে 5', এটা হচ্ছে 3', এটা হচ্ছে একটা পি এমআরএনএ, পি এমআরএনএ 3', 5'। এখন এনে কি বলছে, 3' যে এন্ডটা আছে, 3' যে এন্ডটা আছে সেখানে অ্যাডেনিন টেইলিং করতে হবে। আমাদের এই আরএনএ এর 2টা প্রান্ত আছে, একটা হচ্ছে মাথা বা হেড,
হেড বলতে আমরা বুঝাই হচ্ছে 5 প্রাইম কে, আর একটা হচ্ছে লেজ। লেজ বলতে আমরা বুঝাই 3 প্রাইম এন্ড কে। 3 মানে লেজ, 5 মানে হচ্ছে কি ভাইয়া মাথা। এখন এনে কি করতে হবে, প্রথমে ওর যে লেজ আছে লেজের মধ্যে অ্যাডেনিন বসায় দিতে হবে। কি বসায় দিতে হবে ভাইয়া? লেজের মধ্যে অ্যাডেনিন বসায় দিতে হবে। লেজের মধ্যে অ্যাডেনিন বসায় দিতে হবে, অনেকগুলো অ্যাডেনিন বসায় দিতে হবে। হ্যাঁ, প্রায় 50 থেকে 150টা অ্যাডেনিন বসায় দিতে হবে। এই অ্যাডেনিন বসায় দেওয়ার ঘটনাটাকেই বলা হয় 3 প্রাইম অ্যাডেনিন টেইলিং, মানে লেজ তৈরি করে দিচ্ছে। প্রি এমআরএনএর একটা লেজ বানায় দিচ্ছে। লেজটা বানায় দিচ্ছে কে? অ্যাডেনিন। অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন পড়ছি না, সেই অ্যাডেনিন এসে এখানে লেজটা বানায় দিচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে 3 প্রাইম 3 প্রাইম টেইলিং। 3 প্রাইম টেইলিং বলা হয়, এবং এখানে হেল্প করে কোন এনজাইম? পলি এ পলিমারেজ। পলি এ পলিমারেজ, বুঝে নাও, পলি এ পলিমারেজ। ঠিক আছে, পলি এ, এ মানে হচ্ছে অ্যাডেনিন, পলি এ পলিমারেজ, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা দেখো লেজ বানায় দিচ্ছি সুন্দর মতো। লেজের পর এবার মাথার কাজ করব। মাথার উপরে ভাই কি থাকে? মাথায় কি পরি আমরা? ক্যাপ পরি। মাথায় আমরা কি পরি? ক্যাপ পরি। তো ওর কি শখ আছে না মাথায় ক্যাপ পরার? ওরও শখ আছে, এমনি সিনেমা টিনেমা করার লোকজন, বাংলা সিনেমার মতো কাহিনী। তোর মাথায় একটা ক্যাপ ক্যাপ আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই ক্যাপ বা টুপি তৈরি, এই ক্যাপ তৈরি হয় গু আনিন দিয়ে। কি দিয়ে হয়? গু আনিন দিয়ে তৈরি হয়। এখানে কি হবে? ওর মাথার উপর গু আনিন, 60টা গু আনিন, 60টা গু আনিন, 60টা। হ্যাঁ, এখানে ছিল হচ্ছে 50 থেকে 150, এখানে হচ্ছে 60টা গু আনিন। 60টা গুয়ানিন দিয়ে একটা মাথায় ক্যাপ বসায় দেওয়া হবে। এটাকে বলা হয় 5 প্রাইম গুয়ানিন ক্যাপিং। এটাকে বলা হয় কি ভাইয়া? 5 প্রাইম গুয়ানিন ক্যাপিং বলা হয়। তাহলে প্রথমে গেল হচ্ছে 3 প্রাইম অ্যাডেনিন টেইলিং, তারপর 5 প্রাইম গু আনিন ক্যাপিং। বুঝতে পারছো কিনা? 60টা বসায় দেওয়া হয়েছে। হ্যাঁ, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এটার একটু স্টেবিলিটি বাড়ানোর জন্য, এটা না করলে এমআরএন এর স্টেবিলিটি কমে যেত, স্টেবিলিটি বাড়ানোর জন্য এটা করানো হয়েছে। এইবার আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপসটা সেটাই আসবো। সেই স্টেপের নাম হচ্ছে স্প্লাইসিং। কি নাম ভাইয়া? স্প্লাইসিং। প্রথমে তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই স্প্লাইস? স্প্লাইসিং শব্দের বাংলা কি, জাস্ট এটা বলবা, আমাকে বুঝাইতে হবে না। আমি বায়োলজি না, আমি ইংরেজির স্টুডেন্ট, এখন বাংলার স্টুডেন্ট, ভাষার স্টুডেন্ট। তুমি আমাকে বলো যে স্প্লাইসিং শব্দের অর্থ কি, এটা বলো। স্প্লাইসিং শব্দের অর্থ কি সেটা বলো আমাকে। স্প্লাইসিং শব্দের অর্থ কি? স্প্লাইসিং, এটার মিনিংটা জাস্ট বলবা, আর কিচ্ছু না। মিনিং, স্প্লাইসিং শব্দের মিনিং হচ্ছে জোড়া দেয়া। আমার মনে হয়, আমি শিওর না, বাট আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট বলছে স্প্লাইসিং মানে কেটে ফেলা। স্প্লাইস মানে ভাইয়া কেটে ফেলা না, স্প্লিট মানে কেটে ফেলা। স্প্লিট মানে কেটে ফেলা। বলতে পারো স্লাইস মানেও কাটা অংশ, স্লাইস। স্প্লিট মানে কেটে ফেলা, স্লাইস মানে কাটা অংশ। বাট এসপিএলআইসি আইএনজি, স্প্লাইসিং মানে ভাইয়া জোড়া দেয়া, নট কেটে ফেলা, এটা মানে জোড়া দেয়া। জোড়া দেয়া, তাহলে স্প্লাইসিং মানে কিন্তু জোড়া দেবে, এটাকে বুঝতে হবে। এখন জোড়াটা দিব কোথায় আমি? দেখো ভাইয়া, এই যে প্রি এমআরএনএটা তৈরি হয়েছে, এই যে প্রি এমআরএনএটা তৈরি হয়েছে, এই এমআরএনএ এর মধ্যে দেখো এইখানে 2 রকম অঞ্চল ছিল। একটা অঞ্চলের নাম হচ্ছে এক্সট্রন, আর একটা অঞ্চলের নাম হচ্ছে ইন্ট্রন। এক্সট্রন আর কি ইন্ট্রন। এক্সট্রন মানে কি? এক্সট্রন মানে যেই অঞ্চলটা আসলেই কোড করে, কোডিং, এই অঞ্চলটা আসলেই কোড করে।
আর ইন্ট্রন মানে নন কোডিং, এই অংশ কোনো প্রোটিন কোড করে না। বুঝতে পারছো? তার মানে দেখো, এই যে প্রিএমআরএনএটা আছে, এখানে দুইটা পোর্শন আছে, দুই রকমের পোর্শন আছে। কিছু পোর্শন হচ্ছে এক্সট্রন, কিছু হচ্ছে ইন্ট্রন। এক্সট্রন মানে যারা ভবিষ্যতে প্রোটিন তৈরি করতে পারবে। আগে স্কুলে বৃত্তি পরীক্ষা হইতো, ক্লাস 5-এ থাকতে আমরা দিছি বৃত্তি পরীক্ষা। তো মনে করো একটা ক্লাসের মধ্যে 30 জন স্টুডেন্ট আছে, 30 জনকে বৃত্তি দিতে দিত না। ওদের মধ্যে স্পেসিফিক কয়েকজনকে, 10 জনকে বৃত্তি দিতে পাঠাইতো, সবাইকে দিতে দিত না। যে তোমরা 10 জন, রোল 1, রোল 2, 3, রোল 7, রোল 11, রোল 15, রোল 21, রোল 27, এই কয়জন পরীক্ষা দিতে পারবা বৃত্তি পরীক্ষা, বাকিরা দিতে পারবা না, দিলে স্কুলের নাম খারাপ হবে। যে 10 জনের মধ্যে হয়তো 3 জন বৃত্তি পাইছে, 30 জন দিলেও 3 জনই পাইতো, তো নাম খারাপ হয় না 30 জন দিলে? এইখানেও ভাই এই ঘটনাটা ঘটে। কিছু কিছু অংশ আছে যাদের পক্ষে প্রোটিন তৈরি করা সম্ভব, পটেনশিয়াল আছে, তারা হচ্ছে এক্সট্রন। আবার কিছু অংশের পটেনশিয়াল নাই, তারা হচ্ছে ইন্ট্রন। তাহলে দেখো আমি এখানে ভাগ করে ফেলি। আমি ই আর আই দিয়ে লিখবো জাস্ট। ই মানে হচ্ছে এক্সট্রন, আই মানে ইন্ট্রন। ই মানে এক্সট্রন, আই মানে ইন্ট্রন। ই মানে এক্সট্রন, আই মানে ইন্ট্রন। ই মানে এক্সট্রন, আই মানে, বুঝতে পারছো? তো দেখো এই যে পোর্শন গুলা, ই যেগুলোতে আছে ই, তাদেরকে বলা হচ্ছে কি ভাইয়া? তাদেরকে বলা হচ্ছে এক্সট্রন, মানে তারা প্রোটিন তৈরি করতে পারবে। আর মাঝে মাঝে যে পোর্শন গুলা পড়ছে আই, তারা হচ্ছে ইন্ট্রন, তারা প্রোটিন তৈরি করতে পারবে না। তারা প্রোটিন তৈরি করতে পারবে, বিড়াল বলো, মিনি, মিনি ক্যাট বলো, পারবে? কিছুই বলে না, চোখ টিপ মারতেছে। আচ্ছা ঠিক আছে, পারবে না তারা। এখন আমি কি করব? এখন প্রথমে আমি যে কাজটা করব, কট কট কাটবো, কাটাকাটি করব। কাটাকাটি করলে কি করব আমি? কাটাকাটি করে যে এক্সট্রন পোর্শন গুলো ছিল সেগুলোকে বের করে আনবো। দেখো, এক্সট্রন পোর্শন গুলাকে আমি বের করে আনবো, এক্সট্রন। আর ইন্ট্রন গুলাকে আমি ছাঁটাই করে বাদ দিয়ে দিব। দেখো, এটা মনে করে এক্সট্রন 1, এটা এক্সট্রন 2, এটা এক্সট্রন 3, এটা এক্সট্রন 4। বুঝতে পারছো? তাহলে প্রথমে আমি যে কাজটা করছি, আমি কাট কাট করে এই যে ইন্ট্রন গুলাকে বাদ দিয়ে ফেলছি, ইন্ট্রন গুলাকে আমি ছাঁটাই করে ফেলছি, রেখে দিচ্ছি কোনগুলাকে? এক্সট্রন গুলাকে। এবার আমি কি করব? এবার আমি যে এক্সট্রন গুলাকে বের করে আনছি, যে এক্সট্রন গুলাকে প্রি এমআরএনএ থেকে বের করে আনছি, সেই এক্সট্রন গুলাকে আমি জোড়া দিব। এই যে কি করব? জোড়া দিব। আসো জোড়া দেই, আসো। এই দেখো, E1, E2, E3, E4, এই যে আমি জোড়া দিলাম, এই যে জোড়া দিলাম, এই কাহিনীকে বলা হয় স্প্লাইসিং। এইটাকে বলা হয় স্প্লাইসিং। বুঝতে পারছো? অনেকে বলে যে প্রিএমআরএনএ থেকে ইন্ট্রন গুলোকে কেটে বাদ দেওয়াকে স্প্লাইসিং বলে। না, স্প্লাইসিং মানে তো জোড়া দেওয়া। কেটে বাদ দেওয়া, এটা ডেফিনেশনাল লিখলে হয় নাকি? জিনিসটা যায় না। বলতে হবে যে প্রিএমআরএনএ থেকে ইন্ট্রন গুলোকে বিচ্ছিন্ন করে এক্সট্রন সমূহের মধ্যে জোড়া দেওয়ার ঘটনাকে, জোড়া দেওয়ার ঘটনাকে, জোড়া দেওয়ার ঘটনাকে বলা হয় স্প্লাইসিং। ওকে, বুঝছি স্প্লাইসিং কি? তাহলে স্প্লাইসিং মানে হচ্ছে প্রিএমআরএনএ থেকে ইন্ট্রন গুলাকে বিচ্ছিন্ন করে এক্সট্রন সমূহের মধ্যে জোড়া দেওয়ার ঘটনাকে স্প্লাইসিং বলা হয়। হয়ে গেছে, কিন্তু বুঝে গেছি আমরা, স্প্লাইসিং পর্যন্ত বুঝে গেছি, কাজ শেষ। আর কি কিছু আছে এখানে? আচ্ছা এখানে ও, আচ্ছা আচ্ছা, একটা জিনিস আছে, সেটা আমি আসতেছি। তার আগে আমি একটু অল্টারনেটিভ স্প্লাইসিং দিছে কিনা বই আগে, হ্যাঁ দিছে, অল্টারনেটিভ স্প্লাইসিং নিয়ে একটু আলোচনা করি।
এটা আমার মনে হয় অনুধাবনমূলক প্রশ্নে ধুম করে দিয়ে দিতে পারে। খ নম্বরে অল্টারনেটিভ স্প্লাইসিং বলিতে কি বুঝেন? তাহলে আসো, হোয়াট ইজ অল্টারনেটিভ স্প্লাইসিং? অল্টারনেটিভ স্প্লাইসিং, অল্টারনেটিভ স্প্লাইসিং জিনিসটা কি? দেখো, আমি কিন্তু স্প্লাইসিং যখন করছি, রেগুলার স্প্লাইসিং এ আমি যেই সিরিয়ালে এক্সট্রন গুলা ছিল সেই সিরিয়ালেই তাদেরকে যোগ করেছি, 1 2 3 4। বাট আমি চাইলে দেখো কি করতে পারতাম, আমি চাইলে 1 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 2 নিয়ে আসতে পারতাম। मेरा मर्जी, मैं जो कुछ मैं जो कुछ करना, मेरा जो मर्जी ও কারো, নাকি কি বলে জানি পাকিস্তানি ড্রামাগুলোতে। ওই যে কি একটা ড্রামা ছিল, ইশক ইশক মুর্শিদ নাকি, হ্যাঁ এরকম বলে। আবার দেখো আমি এমনও করতে পারি, আমি প্রথমে রাখলাম হচ্ছে 2 নম্বরটা, তারপরে 3, তারপরে 1, তারপরে দিলাম 4। অর্থাৎ এক্সট্রন গুলা যেই সিরিয়ালে ছিল আমার প্রি এমআরএনএ তে, আমি যে সেই সিরিয়ালেই জোড়া দিব এমন কোনো বাধ্যবাধকতা আমার উপর দেওয়া নাই। হ্যাঁ, আমি যদি সেই সিরিয়ালে দেই সেটাকে আমি রেগুলার স্প্লাইসিং বলবো, বাট সিরিয়াল ব্রেক করে যদি আমি দেই সেটাকে আমি বলবো অল্টারনেটিভ স্প্লাইসিং। এটা কি বলা হয়? অল্টারনেটিভ স্প্লাইসিং। এই যে এগুলো হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং। এগুলো করলে কি হয়? এগুলো করলে বৈচিত্র্য সৃষ্টি হয়। দেখো নাম্বারটা 1 2 3 4 এর জায়গায় 1234 জায়গায় এখানে হয়ে গেছে কত? 1342। এখানে হয়ে গেছে 2314। মানে ডিফারেন্ট একটা প্রোটিন তৈরি হবে। এই সিরিয়ালে যে প্রোটিন তৈরি হইতো, এইসব সিরিয়ালে ভিন্ন ভিন্ন রকম প্রোটিন তৈরি হবে। তার মানে অল্টারনেটিভ স্প্লাইসিং করলে বৈচিত্র্যের সৃষ্টি হয়। এটাই বলবা তোমরা যে অনুধাবনমূলক প্রশ্ন আসলো অল্টারনেটিভ স্প্লাইসিং বলতে কি বুঝো। পিএমআরএনএ থেকে ইন্ট্রনগুলোকে বিচ্ছিন্ন করে এক্সট্রন সমূহের মধ্যে জোড়া দেয়াকে স্প্লাইসিং বলা হয়। এই স্প্লাইসিং এর সময় এক্সট্রন সমূহের ক্রমধারা পরিবর্তনের মাধ্যমে জোড়া দেয়া হলে সেটাকে অল্টারনেটিভ স্প্লাইসিং বলে। তুমি চাইলে কিন্তু এইভাবে একেও দেখাইতে পারো। অনেকে আছে যে এক্সপ্লেইন করতে পারে না সংক্ষিপ্তভাবে, তারা যেভাবে পারো এক্সপ্লেইন করে একটু জাস্ট জিনিসটা যদি তুমি একটু ডায়াগ্রাম করে দেখায় দাও, এই যে যেটা আমি E1 E2 এইভাবে দেখাইলেই হবে। 2 নম্বরের কোশ্চেন তো অত পারফেকশন দরকার নাই, তাহলে তুমি ফুল মার্কস পাবা। এবং অবশ্যই এটার রেজাল্টটা তুমি লিখবা যে এর মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি হয়। যদি এটা না হইতো আমি অলওয়েজ একই রকম প্রোটিন পাইতাম, বাট অল্টারনেটিভ স্প্লাইসিং হওয়াতে বিভিন্ন রকমের প্রোটিন পাচ্ছি। তাহলে এটা তোমরা খ নম্বরের জন্য শিখে রাখবে। এবার আমি যে জিনিসটা একটু প্রকাশ করতে চাই সেটা হচ্ছে স্প্লাইসিং এ, শুধু স্প্লাইসিং তো আমি পড়ে ফেললাম, স্প্লাইসিং কিভাবে হয় তাও জানলাম। স্প্লাইসিং যেই লোক করে তাকে নিয়ে কিছু ইনফরমেশন আমি তোমাদের শিখাতে চাই, এবং এটা একটু বইয়ের কথাগুলোকে ক্লিয়ারলি, বইয়ে সবই বলা আছে, আমি একটু ক্লিয়ারলি তোমাদেরকে এটার সাথে পরিচিত করতে চাই। দেখো, স্প্লাইসিং এ একটা কথা বলা আছে, স্প্লাইসিং যে এলাকায় হয়, এই ঘটনাগুলো কিন্তু ভাই নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। আমি সেন্ট্রাল ডগমার ক্লাসেও পড়াইছি। তো এই যে স্প্লাইসিং যে জায়গায় হয় বা যে করে স্প্লাইসিং, তাকে বলা হয় স্প্লাইসিওসোম। এই স্প্লাইসিওসোম জিনিসটা কি? স্প্লাইসিওসোম, এই ঘটনাটা যে ঘটাইছে, স্প্লাইসিংটা যে করছে তাকে বলা হয় স্প্লাইসিওসোম। এবার স্প্লাইসিওসোম আসলে কে? দেখো, আমাদের নিউক্লিয়াসের ভিতরে কি আছে? আরএনএ আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিডের পাশাপাশি রাইবোনিউক্লিক প্রোটিনও পাওয়া যায়। তোমরা কি এটা জানতা? রাইবোনিউক্লিক প্রোটিনও পাওয়া যায়, রাইবোনিউক্লিক প্রোটিনও কিন্তু পাওয়া যায়। তাহলে রাইবোনিউক্লিক প্রোটিন জিনিসটা কি একটু দেখো। আসো, আমরা সবাই আরএনএ বুঝি তাই না? আরএনএ, আরএনএ। তো নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন রকম আরএনএ আছে,
তার মধ্যে একটা আরএনএ আছে স্মল নিউক্লিয়ার আরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ, যেটাকে অনেক সময় রাইবোজাইম বলা হয়, রাইবোজাইম। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দিতে চাই, যেটা এই অধ্যায়ের ইনফরমেশন না, যদিও এটা হচ্ছে সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন চ্যাপ্টারের ইনফরমেশন। বলো দেখি ভাই, প্রোটিন গুলা কি হয়, সরি এনজাইম গুলো কি দিয়ে তৈরি হয়? পৃথিবীতে যত এনজাইম আছে তোমরা বইয়ে পড়ছো, সকল এনজাইম প্রোটিন দিয়ে তৈরি। মনে করো শর্করা জাতীয় খাবার হজম করতে অ্যামাইলেজ দরকার হয়, প্রোটিন হজম করতে পেপসিন দরকার হয়, লিপিড হজম করতে লাইপেজ দরকার হয়, তাই না? এই সবগুলো অ্যামাইলেজ বলো, লাইপেজ বলো, পেপসিন বলো, সবাই কিন্তু প্রোটিন, প্রোটিন জাতীয় পদার্থ। তার মানে পৃথিবীতে যত এনজাইম আছে সব এনজাইম হচ্ছে প্রোটিন, শুধুমাত্র একটা এনজাইম বাদে, সেই এনজাইম হচ্ছে রাইবোজাইম। এটা বলছিলাম আমি হয়তো এই ক্লাসে, যারা আমাদের কোর্সে আসছো তারা জানো এটা। কোষ রসায়নের সব ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া নাই, বোটানির যে কোর্সটা আছে রেকর্ডেড কোর্স, বোটানির একেবারে 12টা চ্যাপ্টারের ডিটেলস, সেই কোর্স এটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সাথে। রাইবোজাইম হচ্ছে একটা এনজাইম, রাইবোজাইম হচ্ছে একটা এনজাইম, এবং এটা হচ্ছে পৃথিবীতে প্রাপ্ত একমাত্র এনজাইম যেটা নন প্রোটিন, যেটা কি প্রোটিন না হওয়া সত্ত্বেও এনজাইমের মতো কাজ করে। এনজাইম মানে কি? এনজাইম মানে যে জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায়। তো এই বেটা এসএনআরএনএ বা রাইবোজাইম একই নাম, ভারত ইন্ডিয়া, বুঝো নাই? যাহাই ভারত তাহাই ইন্ডিয়া, যাহাই রাইবোজোম তাহাই এসএনআরএনএ। এই বেটা, বেটা বলা ঠিক না, এটা বলে অনেকে, আমি আবার বুঝি না, এইভাবে সম্বোধন করে। এবং তোমরা এগুলো এগুলো বুঝো না যে একটা, আমি একটা জিনিসকে তো চাইলে সুন্দরভাবে বলতে পারি, একটা জিনিসকে আমি চাইলে সুন্দরভাবে সম্বোধন করতে পারি। তো এই ভদ্রলোক, এই ভদ্রলোক একমাত্র ভদ্রলোক পৃথিবীতে যে এনজাইম হিসেবে কাজ করে, বাট ন্যাচারে প্রোটিন না, ন্যাচারে সে হচ্ছে কি আরএনএ। তাহলে দেখো, এই যে রাইবোজাইম বা এসএনআরএনএ আছে, স্মল নিউক্লিয়ার আরএনএ, এ গিয়ে পরবর্তীতে, ও নিজে কিন্তু প্রোটিন না, পরবর্তীতে কিছু প্রোটিনের সাথে সে সংযোগ স্থাপন করে, মানে বিভিন্ন রকম লিনিয়াজও করে, মানে যোগাযোগ করে, সম্পর্ক, জোট গঠন করে। এবং এই জোটকে তখন বলা হয়, এই জোটকে বলা হয় SNRNP, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন। আবার বলো আমার সাথে, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন। বলো নতুন টার্ম এটা, এই প্রশ্নটা অনেকে পড়ে না, আমি তো ক্লাস জানি তো, স্টুডেন্টদের পড়াইতে পড়াইতে কোথায় কি সমস্যা। স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন হয়ে গেছে এখন এটা। হ্যাঁ, তাহলে দেখো, রাইবোজাইম প্রোটিনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে ভাইয়া? স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন তৈরি করে। এরকম স্মল, এতক্ষণ ভাইয়া, এতক্ষণ কিন্তু অ্যাসিড ছিল, রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ পড়ছো না, ওইরকম একটা আরএনএ ছিল জাস্ট, সেই আরএনএটা প্রোটিনের সাথে যুক্ত হয়ে স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন তৈরি করছে। এবার এইরকম স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন কি আমাদের নিউক্লিয়াসের ভিতর জাস্ট একটা আছে? না, অনেক আছে, মনে হয় 5টা, আমি বই ইনফোটা বল নাই, আমি মেডিকেলের বইয়ে পড়ছিলাম 5টা সম্ভবত। তাহলে এইরকম, আমি কিন্তু শিওর না, এটা সম্ভবত 5টা, এইরকম 5টা স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন একত্রিত হলে সেটাকে স্প্লাইসিওসোম বলা হয়। বুঝা গেছে স্প্লাইসিওসোম জিনিসটা কি? এরকম স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন কয়টা লাগবে? 5টা। স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন 5টা, দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ দেখা গেছে, আবারও গরিবি শুরু করলাম। হ্যাঁ,
এরকম 5টা স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক প্রোটিন একত্রিত হয়ে গঠন করছে স্প্লাইওসোম, এবং এই স্প্লাইওসোম বিভিন্ন জটিল প্রসেসের মাধ্যমে স্প্লাইসিং সম্পন্ন করে, যেটা আমিও জানি না কেমনে করে, অত ডিটেলস আমাদেরও ছিল না কখনো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি কিনা সবাই? সবাইকে বুঝতে পারছি এতটুকু প্রসেসিং? আচ্ছা, এখানে একটা টার্ম আমরা মাঝে মধ্যে পাবো, সিস্ট্রন। সিস্ট্রন মানে কি? সিস্ট্রন মানে হচ্ছে আসলে প্রিএমআরএনএটাই, অর্থাৎ যেই অংশ থেকে একটা প্রোটিন পলিপেপটাইড চেইন তৈরি হবে সেই পুরো অংশটাকে একটা সিস্ট্রন বলা হয়। মনে করো এই অংশটা হচ্ছে একটা সিস্ট্রন। এই সিস্ট্রনের মধ্যে কিছু এক্সট্রন থাকবে, আবার কিছু ইন্ট্রনও থাকবে, ঠিক আছে? এবং এখান থেকে একটা পলিপেপটাইড চেইন তৈরি হবে। দ্যাটস ইট। বইয়ের মধ্যে পার্থক্য বলা আছে, কিছু পার্থক্য চারটে একটু পড়ে নিবা নিজ দায়িত্বে। না পারলে বইলো, আমি আবার বই দেখানো ক্লাস নিতাম এককালে, বাদ দিয়ে দিছি পরে। তো আচ্ছা, বই দেখানো ক্লাস দেয়া আছে ইউটিউবে, এই অর্ধের বই দেখানো ক্লাস ইউটিউবে দেয়া আছে, দেখে নিও। এখানে আর কি বলার মতো কিছু আছে? ট্রান্সক্রিপশনে তো দেখি না বলার মতো কিছু। আচ্ছা, মনোসিস্ট, আচ্ছা বলি আমি, তোমার আমাদের দেখার দরকার নেই, শুনো। একটা আছে মনোসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট, একটা হচ্ছে পলিসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট। যদি এমন হয় যে এক জিন হতে একটা আরএনএ হয়েছে, তাহলে বলা হবে মনোসিস্টোনিক। আর এক জিন থেকে যদি একাধিক আরএনএ হয়, সেটাকে বলা হবে পলিসিস্টোনিক। এই আর একটা টার্ম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। দেখো, আমরা এতক্ষণ ট্রান্সক্রিপশন পড়ছি, সবক্ষণ আমরা ট্রান্সক্রিপশন পড়ছি। ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। যদি কখনো অপোজিটটা হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, দেন আমরা সেটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলি। এবং সেটা হয় বেশ কিছু ভাইরাসে, যেমন এইচআইভি ভাইরাসে হয়, কোভিড ভাইরাসে হয়, মানে সার্স-কোভ-2তেও হয়। হ্যাঁ, এবং সেখানে কি হয় আমি একটু এখান দিয়ে দেখাই, যে জিআরএনএ পড়ছো না, জিআরএনএ জেনেটিক আরএনএ, সেই জেনেটিক আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এবং এখানে একটা এনজাইম লাগে, সেই এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই এনজাইমকে এইচআইভির ভিতরে পাওয়া যায়। এইচআইভির ভিতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, তাই সে তার ভিতরে থাকা জিআরএনএ থেকে ডিএনএ তৈরি করে ফেলতে পারে। এই তো এই তো হচ্ছে ভাই আমাদের ট্রান্সক্রিপশন। তোমাদের প্রায় 50 মিনিট 47 মিনিটের মতো সময় নিলাম, বাট আশা করি বুঝতে পারছো টপিকটা। যদি কেউ না বুঝে থাকো কমেন্টে জানাও, ইনশাল্লাহ ডিসকাস করবো।